আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, রাজ্যে 1 লক্ষ চাকরির প্রতিশ্রুতি হিসাবে 10 মের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও পুলিশে 46,000 নিয়োগ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। জমি কেলেঙ্কারি 10 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলনে কংগ্রেস ঘোষণা আসাম প্রদেশ কংগ্রেসের। স্কুল ইউনিফর্ম কেলেঙ্কারি নিয়ে অ্যাকশন মুডে বিধায়ক কৃষ্ণেন্দু পাল। করিমগঞ্জে স্কুল ইউনিফর্ম কেলেঙ্কারি, ভিজিলেন্সে চিঠি কৃষ্ণেন্দু পালের। 4,000 টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার সচিবালয়ের কর্মচারী। রাজ্যে চাঁদা ও বন্ধ সংস্কৃতির বিরুদ্ধে কঠোর হিমন্ত বিশ্ব শর্মার সরকার। বন্ধ ডাকলে ক্ষতিপূরণ দিতে হবে বললেন হিমন্ত বিশ্ব শর্মা। খাদ্য সুরক্ষার কার্ডধারীদের আধার সংযোগের নির্দেশ হাইলাকান্দিতে। শিক্ষকের অভাবে স্তব্ধপ্রায় রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। নতুন শিক্ষানীতি প্রবর্তনের নামে কিছু স্কুলকে উচ্চতর মাধ্যমিকে উন্নীত করায় বাড়ছে সমস্যা। 10 বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের 349 পদ ফাঁকা। কলেজে শূন্যপদ 743টি। 30টি কলেজে ফাঁকা রয়েছে অধ্যক্ষের পদ। তৃতীয় চতুর্থ শ্রেণীর সহস্রাধিক পদ খালি। এবং সর্বশেষ খবরটি হলো, সুনামির মতো দেশে আছড়ে পড়েছে করোনা। দিল্লিতে উইকেন্ড লকডাউন, বাংলায় সংক্রমণ 20%। পরিস্থিতি বেলাগা মুম্বাইতেও। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। আসাম পুলিশে 5,000 নতুন কমান্ডের পদ সৃষ্টি করা হবে। 10 মের মধ্যে শিক্ষা বিভাগে 25,000 শিক্ষক নিয়োগ করা হবে। স্বাস্থ্য বিভাগেও 5,000 নিয়োগ হবে। আসাম পুলিশেও 16,000 নিয়োগের কথা মুখ্যমন্ত্রী পুনরায় ঘোষণা করেছেন। রাজ্যে 1 লক্ষ চাকরির প্রতিশ্রুতি হিসেবে এই নিয়োগ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন, পাসপোর্ট ভেরিফিকেশন 1 মাসের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে আসাম পুলিশকে। দুর্ঘটনার প্রতিবেদনও পুলিশকে হতভাগা পরিবারের ঘরে গিয়ে দিয়ে আসতে হবে। মদ্যপ চালকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, 31 ডিসেম্বরের রাতে মদ্যপ চালকের বিরুদ্ধে অভিযান যাতে চমক হয়ে না থাকে, সেজন্য রাজ্যে যে কোনো উৎসবে মদ্যপ গাড়ি চালকের বিরুদ্ধে আসাম পুলিশ ও পরিবহন বিভাগের অভিযান চলবে। উরুকা, বিহু, হোলি, দীপাবলি ইত্যাদি উৎসবেও সরকার মদ্যপ গাড়ি চালকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাবে। বাইক আরোহীর ক্ষেত্রে হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে। বাইকের পেছনে বসা আরোহীর জন্য হেলমেট বাধ্যতামূলক। ব্যাংক জালিয়াতি বা অন্য সাইবার ক্রাইমের বিরুদ্ধেও আসাম পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। বিশেষ করে ব্যাংক জালিয়াতির বিরুদ্ধে 23 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেবে পুলিশ। নাগরিকদের বিভিন্ন অভিযোগের জন্য পাবলিক গ্রিভেন্স পোর্টালও চালু করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট ও চার্জশিটের রিপোর্টও অনলাইনে মিলবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যে গত 8 মাসে আসাম পুলিশের অনেক উন্নতি হয়েছে। রাজ্যে এজাহারের চেয়ে কেস নিষ্পত্তির হার বেড়েছে। অপরদিকে আসামের সংগঠিত জমি কেলেঙ্কারির বিচার বিভাগীয় তদন্তের দাবিতে আগামী 10 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের সব জেলা এবং দফতরে প্রতিবাদী আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস। সংগঠনের সভাপতি ভূপেন বরা মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করে বলেন, 18 একর জমি বেআইনিভাবে একটি কোম্পানিকে দেওয়া হয়েছে। যে কোম্পানির অন্যতম মালিক হচ্ছেন মুখ্যমন্ত্রী জায়া। ভূপেন বরা আরও জানিয়েছেন, পুরো ঘটনাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ না দেওয়া হলে তারা রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করবেন। যদি 6 ফেব্রুয়ারির মধ্যে রাজ্য সরকার কোনো পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে বিষয়টি নিয়ে রাস্তায় নামার পাশাপাশি জাতীয় স্তরেও সেটা নিয়ে যাওয়া হবে। ভূপেন বরা জানিয়েছেন, আসামের রাজনীতিতে এটা হচ্ছে বড় মাপের জমি কেলেঙ্কারি। এই ইস্যুটি কংগ্রেস সংসদেও তুলবে এবং সংসদের বাইরেও প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ এগুলো সংগঠিত করে রাজ্য সরকারকে এ ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য বাধ্য করবে। প্রয়োজনে রাষ্ট্রপতি ভবনের সামনে এবং রাজধানী দিল্লির যন্তর মন্তরেও বিক্ষোভ দেখাবে দল।
প্রদেশ কংগ্রেসের সভাপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিত্রজোট সরকার যখন গরিব ও দুস্থদের সরকারি জমি থেকে উচ্ছেদ করছেন, তখন তার পরিবারেরই এক সদস্য জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। এটা অত্যন্ত লজ্জাজনক কথা। রাজ্য সরকারকে সতর্ক করে দিয়ে প্রবীণ কংগ্রেস নেতা জানিয়েছেন, যদি স্বচ্ছ তদন্তের দাবি মেনে নেওয়া না হয়, সেক্ষেত্রে তারা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। এ ব্যাপারে প্রথম ধাপ হিসেবে জেলা ও ব্লক পর্যায়ে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে পরবর্তীকালে রাজ্যপালের কাছেও সুবিচার চেয়ে স্মারকপত্র দেবে কংগ্রেস। অপরদিকে হাইলাকান্দিতে খাদ্য সুরক্ষার সুবিধা প্রাপকদের আধার কার্ড এনরোলমেন্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের আধার কার্ড রয়েছে তাদের আধার কার্ড নম্বর ডিলারদের কাছে জমা দিতে বলা হয়েছে। ডিলাররা আধার কার্ড সরবরাহ বিভাগের কাছে জমা দিলে খাদ্য সুরক্ষা কার্ডের সঙ্গে সংযুক্ত করা হবে বলে সরবরাহ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অপরদিকে বন্ধ ডাকলে ক্ষতিপূরণ দিতে হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে চাঁদা ও বন্ধ সংস্কৃতির বিরুদ্ধে কঠোর হিমন্ত বিশ্ব শর্মার সরকার। এবার থেকে কেউ বন্ধ ডাকলে বিপদে পড়তে হবে। কোনো সংগঠন বন্ধ ডাকলে রাজ্যে যে ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ করে দিতে হবে বন্ধ আহ্বানকারী সংগঠনকে। দুলিয়াজানে এসপি সম্মেলনে অংশ নেওয়ার পর এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে বন্ধ ও চাঁদা সংস্কৃতির বিরুদ্ধে এসপিদের কঠোর পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উজান আসামে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন সংগঠনের চাঁদা ও বন্ধ সংস্কৃতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের উল্লেখ করে বলেন, কোনো সংগঠন বন্ধ ডাকলে তাতে সরকারের কোনো আপত্তি নেই। গৌহাটি হাইকোর্টের এক নির্দেশের উল্লেখ করে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশে বন্ধ আহ্বান করলে যে লোকসান হবে তার ক্ষতিপূরণ সেই সংগঠনকেই বহন করতে হবে। এতদিন সরকার গৌহাটি হাইকোর্টের নির্দেশ মানেনি, এবার কোর্টের নির্দেশ পালন করবে সরকার। তিনি বলেন, রাজ্যে কোনো সংগঠন যদি বন্ধ আহ্বান করে তাতে সরকার বাধা দিতে পারে না, কিন্তু বন্ধ চললে 24 ঘন্টায় যে লোকসান হবে সেই লোকসান মেটাতে হবে আহ্বানকারী সংগঠনকে। অন্যদিকে রাজ্যে চাঁদা সংস্কৃতিরও অবসান ঘটাতে আসাম পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, চাঁদা সংস্কৃতির জন্য বাইরের কোনো লোক আসামে ব্যবসা করতে আসেন না। শিল্পোদ্যোগীরা এখানে আসতে ভয় পান। তাদের অভিযোগ, আসামে শিল্প স্থাপন করলে সেখানকার লোকরা দাদাগিরি করে চাঁদা দিতে হয়। মুখ্যমন্ত্রীর কথায়, এই চাঁদা সংস্কৃতির জন্য আসামের কোনো উন্নতি হচ্ছে না, ফলে সরকার রাজ্যে এবার চাঁদা সংস্কৃতির অবসান ঘটানোর লক্ষ্য স্থির করেছে। তিনি বলেন, জয় আই অসম স্লোগান দিয়ে বন্ধ আহ্বান করার কোনো নৈতিক অধিকার নেই সংগঠনগুলোর, কারণ জয় আই অসম এর অর্থ অনেক বড়। এই স্লোগান দিয়ে বন্ধ আহ্বানের অর্থ আসামের অবনতি মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি এও বলেন, আগামী 6 মাসের মধ্যে উজান আসামের তেল চুরি বন্ধ হয়ে যাবে, তখন আর তেল চুরির কোনো খবর সংবাদপত্রে দেখা যাবে না। অপরদিকে স্কুল ইউনিফর্ম কেলেঙ্কারি নিয়ে অ্যাকশন মুডে বিধায়ক কৃষ্ণেন্দু পাল। ঠিকাদারির বরাত পাওয়া ভুয়ো প্রতিষ্ঠানগুলোকে শনাক্ত করতে তদন্তের আবেদন জানিয়েছেন তিনি। এ নিয়ে সিএম ভিজিলেন্সে চিঠি লিখেছেন কৃষ্ণেন্দু। তবে তদন্ত আটকে দিতে ভুয়ো সংস্থার সঙ্গে জড়িত এক সিআরসিসি দৌড়ঝাঁপ করছেন বলে খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে ইস্যুটি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে মন্তব্য করেছেন মিশন রঞ্জন দাস। স্কুল পড়ুয়াদের প্রতি বছরই সরকার ইউনিফর্ম বন্টন করে আসছে। এ নিয়ে প্রতি বছর টেন্ডারের মাধ্যমে ঠিকাদাররা ইউনিফর্ম বন্টন করে আসছেন, কিন্তু করিমগঞ্জে এক্ষেত্রে ব্যাপক কেলেঙ্কারি হয়ে আসছে। নিম্নমানের কাপড় দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে বেশ কিছু ঠিকাদার সংস্থা। এমনকি এই ঠিকাদারিতে জড়িয়ে পড়েছেন কজন শিক্ষকও, এমন অভিযোগও উঠেছে। এক্ষেত্রে ভুয়ো প্রতিষ্ঠানের নাম দিয়ে ঠিকাদারি করে চলেছেন তারা। আর এরকম একটি ভুয়ো সংস্থা হচ্ছে মেসার্স রুমি দাস। গান বাজনার সঙ্গে জড়িত শহরের নীলমণি রোডের এক শিক্ষক প্রতি বছর ওই ভুয়ো সংস্থার নাম দিয়ে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে চলেছেন বলে অভিযোগ। খবর মতে এবছর ঠিকাদারিতে রুমির নাম সামিল করা হয়নি, এতে চটে যান ওই শিক্ষক। তিনি বর্তমানে সিআরসিসির দায়িত্বে রয়েছেন।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভুয়ো সংস্থার নামে একাই সিংহবাগ স্কুলের ঠিকাদারির দায়িত্ব বগলদাবা করে নিয়েছেন ওই সিআরসিসি। জানা গেছে, প্রথম দফায় 75টি বিদ্যালয়ের মধ্যে 47টি আর দ্বিতীয় দফায় 80টির মধ্যে একাই 67টি বিদ্যালয়ে ইউনিফর্ম বন্টনের দায়িত্ব পেয়েছে রুমি। অথচ প্রথম দিকে ওই সংস্থার কোনো নামই ছিল না। কিভাবে একটি সংস্থা একাই সিংহবাগ স্কুলের ইউনিফর্ম বন্টনের দায়িত্ব পেয়ে যায়, এ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সমন্বয়ক কৃষ্ণেন্দু পাল। ব্যাপারটির তদন্ত করানো হবে বলে মন্তব্য করেন তিনি। এমনকি তদন্তের জন্য সিএম ভিজিলেন্সে চিঠি পাঠিয়েছেন কৃষ্ণেন্দু বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে তদন্ত থেকে বাঁচার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন মেসার্স রুমি দাস নামের ভুয়ো সংস্থার মালিকরা। এক জনপ্রতিনিধির বাড়িতেও তারা দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে জানা গেছে। অন্যদিকে এ ব্যাপার নিয়ে মন্তব্য করেছেন পরিবহন নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। তিনি বলেন, স্কুল পড়ুয়াদের পোশাক নিয়ে দুর্নীতি বরদাস্ত করা হবে না। কিছু শিক্ষক তাদের পেশা বাদ দিয়ে ঠিকাদারি করে সরকারকে বদনাম করবেন, তা মোটেও মেনে নেওয়া হবে না। ব্যাপারটি নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে নালিশ জানাবেন বলে মন্তব্য করেছেন মিশন রঞ্জন দাস। অপরদিকে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি নিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকার। সরকার গঠনের পর ড্রাগ সিন্ডিকেট থেকে শুরু করে গরু চোরাচালান, সর্বোপরি সরকারি অফিসকে দালাল রাজ থেকে মুক্ত করতে চালানো হয় দালালের বিরুদ্ধেও অভিযান। এক রাতে 700 দালাল গ্রেফতার করে চমক সৃষ্টি করেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি কোনো সরকারি অফিসার বা কর্মচারী ঘুষ চাইলে 1 টাকাও না দিয়ে প্রয়োজনে সরাসরি তাকে অভিযোগ জানানোর জন্য মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এরপরও খুদ সচিবালয়ে ঘুষের বাজার বন্ধ করা যায়নি। মঙ্গলবার সচিবালয়ের এক সিনিয়র মহিলা কর্মচারী 4000 টাকা ঘুষ নিতে গিয়ে মুখ্যমন্ত্রী ভিজিলেন্স সেলের পুলিশের হাতে ধরা পড়েছেন। অভিযোগ ছিল বড়োল্যান্ড কল্যাণ বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সীমা দেবী ঘুষ ছাড়া কোনো ফাইল নড়াতে চান না। এর তদন্তে নেমে মঙ্গলবার 4000 টাকার ঘুষ নেওয়ার সময় হাতে নাতে গ্রেফতার করা হয় তাকে। ধৃত সীমা দেবীর ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করেছে আরও 99,000 টাকা। এত টাকা কোথা থেকে এসেছে তারও হিসাব করছে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেল। জানা গেছে, বর্মার গার্লস হাই স্কুলের এক সংস্কৃত শিক্ষিকার নিয়মিত বেতন সংক্রান্ত সমস্যা ছিল। বিভাগীয় দপ্তরে ফাইল আটকে থাকা শিক্ষিকার নিয়মিত বেতনের সমস্যা হচ্ছিল, কিন্তু ফাইল নাড়াচাড়া করার জন্য প্রয়োজন ঘুষ ছাড়া ফাইল কিছুতেই নড়তে চাইছে না। বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট সীমা দেবী যোগাযোগ করেন ওই শিক্ষিকার সঙ্গে। অফিসে এসে যোগাযোগ করার জন্য বলেন, শিক্ষিকার কাজ করে দেওয়ার নামে 10,000 টাকা ঘুষ চান তিনি। এই অবস্থায় ঘুষ দিতে নারাজ শিক্ষিকার ভাই যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী ভিজিলেন্স সেলের এসপির সঙ্গে। এসপির পরামর্শ অনুসারে ওই শিক্ষিকা ঘুষ নিয়ে হাজির হন সচিবালয়ে সীমা দেবীর কাছে। অবশেষে ভিজিলেন্সের পাতা ফাঁদে পড়েন সীমা দেবী। আজ তাকে আদালতে হাজির করার সম্ভাবনা রয়েছে। অপরদিকে নতুন বছরের শুরুতেই করোনা আতঙ্ক জাঁকিয়ে বসল গোটা দেশে। কারফিউ লকডাউনের দুঃসহ স্মৃতি ফিরতে শুরু করেছে। পশ্চিমবঙ্গে 1 লাফে সংক্রমণ বেড়ে প্রায় 20% স্পর্শ করেছে, যা গত 2 করোনা ওয়েভেও দেখা যায়নি। পরিস্থিতি এতটাই বেলাগাম হয়ে গিয়েছে, দিল্লি সরকার সপ্তাহান্তের কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে। খুদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালই আক্রান্ত হয়ে ঘরবন্দি। দেশের বাণিজ্যিক রাজধানীর অবস্থাও তথৈবচ। বিশেষজ্ঞরা বলছেন, মায়ানগরীতে সুনামির মতো আছড়ে পড়তে যাচ্ছে করোনা, আর এতে খুব শীঘ্রই মহানগরে লকডাউন জারি করা ছাড়া বিকল্প নেই বলেই মনে করছে বিএমসি। কর্ণাটকেও শুরু হয়েছে নৈশ কারফিউ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমণের হার 19.59%। সোজা কথায় প্রতি 100 জনের টেস্ট করলে পজিটিভ পাওয়া যাচ্ছে 20 জন। একদিকে কলকাতা পুলিশের 80 জনের বেশি কর্মী আধিকারিক পজিটিভ হয়েছেন, যাদের মধ্যে 16 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কলকাতা মেডিকেলের 17-এরও বেশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী গত 24 ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজের 25 জন চিকিৎসক, নার্স একই দিনে আক্রান্ত হয়েছেন। সোমবার থেকে নাইট কারফিউ জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার। রাত 7টা পর্যন্ত লোকাল ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। এতে হিতে বিপরীত হয়। দেখা যায় বিকেল থেকেই অসংখ্য মানুষ হাওড়া, শিয়ালদা, দমদম স্টেশনে উপচে পড়েছেন। এতে করে আরও বেশি সংক্রমণের আশঙ্কা দেখা দেয়।
পরিস্থিতি আজ করে মঙ্গলবার থেকে রাত 10টা পর্যন্ত লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। তার পরিবারের সবাই আক্রান্ত বলে এদিন তিনি টুইট করে জানান, এদিন আক্রান্ত হয়েছেন জনপ্রিয় কবি শ্রীজাত। শুধু কলকাতাই নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে, যা চিন্তায় ফেলেছে সরকারকে। এদিকে দেশের রাজধানী দিল্লির পরিস্থিতিও বেলাগাম হচ্ছে। জানুয়ারির মাঝামাঝি সময়ে দিল্লিতে দৈনিক করোনা সংক্রমণ ছুঁতে পারে 25,000-এর গণ্ডি। এমন আশঙ্কার মধ্যেই নৈশ কারফিউর পাশাপাশি এবার সপ্তাহান্তেও কারফিউ জারি হচ্ছে সেখানে। শুক্রবার রাত 10টা থেকে সোমবার ভোর 5টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে বাস ও মেট্রো পুরো যাত্রী নিয়ে চলাচল করবে বলে এদিন জানিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে 8 জানুয়ারির মধ্যেই দৈনিক 8 থেকে 9,000 জন করোনা আক্রান্তের খোঁজ মিলবে দিল্লিতে। সরকারি এক সূত্র সেই প্রসঙ্গেই আশঙ্কা প্রকাশ করেছে যে সংক্রমণে লাগাম না টানতে পারলে কিন্তু 15 জানুয়ারিতেই সেটা বেড়ে 20 থেকে 25,000 হতে পারে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল করোনা আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে স্বাস্থ্যকর্তারা। তিনি রয়েছেন হোম আইসোলেশনে। উল্লেখ্য, সামনেই উত্তরপ্রদেশ নির্বাচন। এই পরিস্থিতিতে সব দলই প্রচার চালাচ্ছে। আম আদমি পার্টির সুপ্রিমো কেজরিওয়ালও দলের হয়ে প্রচার করতে গত 2 দিন উপস্থিত ছিলেন সেখানে। গত রবিবার লখনৌয়ে নির্বাচনী জনসভা করেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।